পরীক্ষার আগে ঈশানীর হাতে খাবার খেয়ে কান্নায় ভেঙে পড়ল বাণী। হ্যাপি বার 70 দেখতে পাবেন। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বাণী নিজের ঘরে বসে বই খুলে পড়ছে ঠিক, কিন্তু তার চোখে মুখে কোনো মনোযোগ নেই। বারবার দরজার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কে যেন অপেক্ষা করছে। ঠিক তো ঘরে ঢুকে বলে, বাণী তুমি এখনো কিছু খাওনি? এভাবে খালি পেটে পরীক্ষা দিতে যাবে? বাণী আস্তে করে মাথা নিচু করে বলে, না মিস্টার চ্যাটার্জি, মামুনি এখনো আসেনি। অনিরুদ্ধ অবাক হয়ে বলে, তাতে কি হয়েছে? আমি তো আছি, তুমি আগে খেয়ে নাও, তা নিয়ে আসলেই ওকে বলে দিব। কিন্তু বাণীর চোখে হঠাৎ ভিজে যায়। সে বলে, জানেন মিস্টার চ্যাটার্জি, আমার খুব ভয় করছে। মামুনি আবার আমাকে ভুল বুঝবে না তো? সবাই তো আমাকে ভুল বুঝছে, বাবা মা ভুল বুঝছে। এখন যদি আমার মামুনি দোষ হয়ে যায় তাহলে আমি একদম একা হয়ে যাব। একথা বলে কান্নায় ভেঙে পড়ে বাণী। অনিরুদ্ধ একদম চুপ হয়ে যায়। তার চোখে অনেক কষ্ট হয় বাণীর জন্য। সে বাণীর পাশে বসে আলতো করে চোখ মুছে দেয়। এসব বাজে কথা ভেবো না বাণী, সব ঠিক হয়ে যাবে। বাণী তখন বলে, কি করে ঠিক হবে? বিদ্যুৎ এত কিছুর পরও সবাই ওকে বিশ্বাস করছে, আমি কি এতটাই খারাপ? ঠিক তখনই দরজার বাইরে থেকে ছোট্ট একটা গলা শোনা যায়, বলছে, মা তুমি আবার কান্না করছো? তানিয়া দৌড়ে ঘরে ঢুকে পড়ে। তার হাতে একটা খাবারের প্লেট। তানিয়া এসে বাণীর সামনে বসে বলে, তুমি আগে খাবার খেয়ে নাও, কাল থেকে শুধু পড়ছো আর কান্না করছো, এইভাবে করলে তো শরীর খারাপ হয়ে যাবে। অনিরুদ্ধ তখন মুচকি এসে বলে, এই তো আমাকে তো এতক্ষণ নানা করেছিলে, এবার প্রিন্সেস নিজে খাওয়াবে, তখন কি করবে শুনি? বাণী কিছুই বলতে পারে না। তানিয়া তখন নিজের হাতে ভাত মেখে বাণীর মুখে তুলে দিতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই বাণীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করে। সে হঠাৎ তানিয়াকে জড়িয়ে ধরে বলে, মাম্মা তুমি আমাকে কখনো ভুল বুঝবে না তো? তানিয়া অবাক হয়ে যায়, বলছে, মা আমি তোমাকে কেন ভুল বুঝতে যাব? বাণী তখন বলে, তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা, তুমি না থাকলে আমি বাঁচব না। এই কথা শুনে অনিরুদ্ধ আর নিজেকে সামলে রাখতে পারে না। সে দুজনকে একসাথে জড়িয়ে ধরে। ঘরটা যেন মুহূর্তের মধ্যে আবেগে ভরে ওঠে। কিন্তু তানিয়ার মাথার মধ্যে তখন অন্য চিন্তা ঘুরছে। সে মনে মনে ভাবতে থাকে, বিদ্যুৎ এখন বদলে গিয়েছে, কিন্তু মা বাবা সেটা বুঝতে চাচ্ছে না। আমি কাউকে বোঝাবো কি করে? অন্যদিকে দেখা যায় বিদ্যুৎ নিজের ঘরে শ্যামলীকে নিয়ে এসেছে। ঘরে ঢুকতে শ্যামলী অবাক হয়ে যায়। টেবিল ভর্তি খাবার, দামি শাড়ি, গিফট, সব কিছু সাজানো। বিদ্যুৎ হেসে বলে, মা এগুলো না সব তোমার জন্য। শ্যামলী অবাক হয়ে বলে, এত কিছু কিন্তু কেন? ঠিক তখনই নয়নতারা এসে মিষ্টি গলায় বলে, আরে বেয়ান, আপনি তো আমাদের নিজেদেরই মানুষ, আপনার জন্য আমরা কিছু করবো না, তা কার জন্য করবো? মৌলি তখন জোর করে একটি শাড়ি শ্যামলীর গায়ে জড়িয়ে দেয়। শ্যামলী একটু লজ্জা পেয়ে বলে, এসবের কি দরকার ছিল? কিন্তু মনে মনে সে অনেকটাই খুশি হয়ে যায়। নয়নতারা তখন ধীরে ধীরে নিজের আসল খেলা শুরু করে, বলে, আপনি একবার ভেবে দেখুন তো, বাণী সত্যি কি আপনাকে ভালোবাসে, নাকি সবটাই অভিনয়? শ্যামলী যা শুনে একদম চুপ হয়ে যায়। বিদ্যুৎ তখন কষ্টের অভিনয় করে বলে, আমি তো শুধু চাই তুমি ভালো থাকো মা, কিন্তু বাণী সবসময় আমাকে ভুল বুঝে। নয়নতারা তখন আগুনে ঘি ঢালতে শুরু করে, বলে, এই যে রাজবাড়ির সম্পত্তির জন্য এত কিছু করছে, এগুলো কি ভালো মেয়ের লক্ষণ? ধীরে ধীরে শ্যামলী মন বদলাতে শুরু করে। সে বলে, আমি ভানিকে ভালোবাসি ঠিকই, কিন্তু এখনও অনেক বদলে গিয়েছে। নয়নতারার মনে একে অপর দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ তারা বুঝে গিয়েছে শ্যামলী পুরোপুরি তাদের ফাঁদে পা দিয়েছে। তারপর বিদ্যুৎ বলে, বেশ, এটা কাজ তো হয়ে গেল। নয়নতারা তখন ধীরে ধীরে বলে, এবার আসল কাজ, কাল বাণীর পরীক্ষা, ও যেন কোনোভাবে পরীক্ষা দিতে না পারে। মৌলি চোখ বড় বড় করে হেসে বলে, হ্যাঁ, বাণী যদি ফেল করে তাহলে এই বাড়ি থেকে ওকে বের করে দেওয়া অনেক সহজ হবে। বিদ্যুৎ তখন বলে, তানিয়া সে শুধু আমার হবে। তিনজন তখন নতুন করে ষড়যন্ত্র করতে থাকে। অন্যদিকে সকালবেলা বাণী ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে, ঠাকুর এই পরীক্ষাটা আমার জন্য খুব দরকার, তুমি শুধু আমাকে শক্তি দাও। ঠিক তখনই অনিরুদ্ধ এসে একটা নতুন কলম বাড়িয়ে দেয়, বলছে, এই নাও, এই এক্সট্রা কলমটা রাখো। তারপর তানিয়া এসে বাণীর কপালে ফোঁটা দিয়ে বলে, মা খুব ভালো করে পরীক্ষা দিবে, তুমি পারবে। বাণী তখন মুচকে এসে মাথা নাড়ে। ঠিক তখনই সাথী দৌড়ে এসে বলে, সর্বনাশ হয়ে গিয়েছে, ফ্রিজের সব মাছ পচে গিয়েছে। যা শুনে অবাক হয়ে যায় সবাই। সাথী চিন্তিত হয়ে বলে, আমি ভেবেছিলাম বাণীকে মাছ ভাত খাইয়ে পাঠাবো, এখন কি হবে? অনিরুদ্ধ রেগে গিয়ে বলে, সমস্যা নেই মাসিমণি, আমি 2 ভাত খেয়ে চলে যাব,
কিন্তু অনিরুদ্ধ কিছুতেই রাজি হয় না, বলছে না তুমি ভালো করে না খেয়ে কোথাও যাবে না। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা পরিচিত গলা ভেসে আসে, সাথী তুমি তো চিতল মাছের পেটি খুব ভালোবাসো না? সবাই তো অবাক হয়ে তাকায়। তখন দেখে ঈশানী হাতে বড় বড় টিফিন কিনে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথী অবাক হয়ে বলে, ঈশানী তুমি? ঈশানী তখন হেসে বলে, হ্যাঁ জানি, আজ বাণীর পরীক্ষা, তাই সকালে উঠে নিজের হাতে রান্না করেছি। তারপর ঈশানী টিফিন খুলতেই পুরো ঘর সুগন্ধেই ভরে যায়। গরম ভাত, চিতল মাছের পেটি, লেবু, দই সব সুন্দর করেই সাজানো। বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশানী ধীরে ধীরে বাণীর সামনে বসে বলে, এই নাও মা, তোমাকে আমি এবার নিজের হাতে খাই দিব। যা শুনে বাণীর চোখে জল চলে আসে। ঈশানী নিজের হাতে ভাত মেখে বাণীকে খাওয়াতে শুরু করে। আর সেটা দেখে সাথী, অনিরুদ্ধ সবাই খুশি হয়ে যায়। অনিরুদ্ধ তখন তার মাকে বলে, মা তোমাকে আমি বলেছিলাম না, তোমার মনে আছে? তখন সাথী বলে, হ্যাঁ মনে আছে, আর খুব খুশি হতে থাকে। ঈশানী তখন অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? সাথী হেসে বলে, আসলে অনিরুদ্ধ বলেছিল মায়ের হাতের বানানো খাবারই তো বানিয়ে খাওয়া উচিত, আর দেখো শেষ পর্যন্ত ঠিক সেটাই হলো। আমার মনে হয় ঠাকুর চাচ্ছে সব কিছু আগের মতোই হয়ে যাক। এই কথাটা বলে সাথী চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। ঈশানী একটু অস্বস্তি নিয়ে বলে, আরে না না, তোমরা কিন্তু বেশি ভাবছো। সাথী আমার বন্ধু বলেই আমি খাবার নিয়ে এসেছি। বাণীও তো এই পরিবারে একজন, তাই ওর জন্য এনেছি, এর মধ্যে অন্য কোনো মানে খুঁজো না। কিন্তু অনিরুদ্ধ বলে, ঠিক আছে মাসিমণি, ধরলাম তুমি নিজের ইচ্ছা মতো কিছু করনি, কিন্তু সব কিছু যে উপরওয়ালা চাচ্ছে এটা তুমি কেন বুঝতে পারছো না? ঈশানী তখন যা শুনে কিছুই বলতে পারে না, শুধু চুপচাপ বাণীর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় বিদ্যুৎ আর কুয়াশা নিজেদের মুখ কাপড় দিয়ে ঢেকে একটা স্কুলের সামনে এসে দাঁড়িয়েছে। চারপাশ অন্ধকার। বিদ্যুৎ তখন বলে, সব ঠিক আছে তো? কুয়াশা মাথা নাড়ে। তারপর দুজন চুপচাপ স্কুলের ভিতরে ঢুকে পড়ে। স্কুলের যে প্রশ্নপত্র রাখা আছে সেই ঘরের সামনে এসে বিদ্যুৎ পকেট থেকে একটা লোহা রড বের করে এক ঝাটকায় তালা ভেঙে ফেলে। তারপর তারা ভিতরে ঢুকে আরেকটা বড় ট্যাঙ্কের তালা ভাঙে। ট্যাঙ্ক খুলতে দেখা যায় পরীক্ষার প্রশ্নপত্র। বিদ্যুতের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে, এই তো কাজ হয়ে গিয়েছে। কুয়াশা তখন বলে, এবার কি করতে হবে তুমি তো জানো। বিদ্যুৎ তখন হেসে বলে, তার আগে মলি ম্যাডামের থেকে আমার 50% টাকা চাই। তারপর আমি বাণীকে সরিয়ে তানিয়াকে নিজের কাছে নিয়ে আসবো। যেটা শুনে কুয়াশা অনেক খুশি হয়ে যায়, বলছে, ঠিক বলেছ, এবার বড় চালটা আমরাই মারবো। দুজন তখন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ভয়ঙ্কর হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় সবাই মিলে বসে খাওয়া শুরু করেছে। বাণী খাবার মুখে দিয়ে অবাক হয়ে যায়, বলছে, সত্যিই মা, আমি ভাবতে পারিনি আজ আপনার হাতে রান্না খেয়ে পরীক্ষা দিতে যাব। ঈশানী একটু থেমে যায়, তারপর নিজেকে সামনে নিয়ে বলে, দেখো বাণী, এসবের মধ্যে অন্য কিছু বের করো না। আমি শুধু পরীক্ষা আছে বলেই খাবার এনেছি, তোমাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি, এমন কিছু নয়। এ কথা শুনে সাথী আর অনিরুদ্ধ দুজনে একে অপরের দিকে তাকায়, কারণ তারা বুঝতে পারছে ঈশানীর মুখে যাই বলুক মনে মনে সেটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। অনিরুদ্ধ তখন মুচকি এসে বলে, সব কিছু যদি সত্যি কাকতারি হয় তাহলে এতগুলো ঘটনা একসাথে হচ্ছে কি করে? ঈশানী একটু লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে যায়। তারপর সবাই খেতে শুরু করে। হঠাৎ করে বাণী চিৎকার করে ওঠে, বলছে, আহ, আমার গলায় না কাটা লেগেছে। সঙ্গে সঙ্গে সবাই ঘাবড়ে যায়। তানিয়া ভয়ে কান্না করতে থাকে, বলছে, মা তোমার কি হয়েছে? অনিরুদ্ধ তাড়াতাড়ি জল নিয়ে আসে, বলছে, জল খাও। কিন্তু বাণীর কিছুতেই গলা থেকে কাটা নামছে না। ঈশানী এক মুহূর্ত দেরি না করে সে তাড়াতাড়ি নিজের হাতে শুকনো ভাত মেখে বাণীর মুখে তুলে দেয়, নাও মা, এটা খেয়ে নাও, দেখবে ঠিক নেমে যাবে। এই মা ডাকটা শুনে সবাই চমকে যায়। বাণী অবাক চোখে ঈশানীর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে শুকনো ভাতটা গিলে ফেলে বাণী। কিছুক্ষণ পরে গলার কাটাটা নেমে যায়, সঙ্গে সঙ্গে সাথী হাঁপ ছেড়ে বাঁচে। অনিরুদ্ধ হেসে বলে, দেখলে, মায়ের হাতে সব সমস্যার সমাধান। ঈশানী তখন নিজের হাতে বাণীকে খাইয়ে দিতে থাকে। আর এটা দেখে সাথীর চোখে জল চলে আসে আর প্রার্থনা করতে থাকে, ঠাকুর এবার সব কিছু ঠিক করে দাও। ঠিক তখনই দরজার বাইরে থেকে মৌলির গলা শোনা যায়, বলছে, একই মম, তুমি বাণীকে খাবার খাইয়ে দিচ্ছ? মলের নয়নতারা ঘরে ঢুকতে পুরো পরিবেশটাই যেন পাল্টে যায়। তানিয়া খুশি হয়ে বলে, হ্যাঁ, মা যেমন আমাকে খাইয়ে দেয় ঠিক তেমন দিদিভাইও আজ মাকে খাইয়ে দিচ্ছে। মলির মুখ যা শুনে একদম কালো হয়ে যায়। ঈশানী তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে বলে, না না, আসলে বাণীর গলায় কাটা আটকে গিয়েছিল তো, তাই একটু শুকনো ভাত খাইয়ে দিলাম। নয়নতারা তখন কুটিল হাসি দিয়ে বলে, ও মা, গলায় কাটা আটকালো, কিন্তু এটা তো অশুভ লক্ষণ। মৌলি তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে, শেষ পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে তো নাকি ফেল করবে? এই কথা শুনে বাণীর সাথে ঈশানী একদম চমকে যায়।
অনির্দ রেগে গিয়ে বলে, একটা মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, তখন এসব কথা কি খুব বলা দরকার? নয়নতারা তখন ঠোঁট বাঁকিয়ে বলে, আমি তো শুধু চিন্তা থেকে বললাম। কিন্তু এবার বাণী ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন অন্যরকম আত্মবিশ্বাস। সে সবার দিকে তাকিয়ে বলে, যাই হয়ে যাক না কেন, আজ আমি পরীক্ষা দিবই, আর সব প্রশ্ন উত্তর লিখে তবেই বাড়ি ফিরবো। কারণ এই পরীক্ষাটা শুধু একটা পরীক্ষা নয়, এটা নিজেকে প্রমাণ করার প্রথম ধাপ। যা শুনে সবাই চুপ হয়ে যায়। এরপর বাণী বলে, মা আমাকে শিখিয়েছে পড়াশোনা করে নিজের পরিচয় তৈরি করতে হয়, তাই আমি কোনোভাবেই হার মানব না। এই কথাটা শুনে ঈশানীর চোখ ভিজে ওঠে। সে চুপচাপ শুধু বাণীর দিকেই তাকিয়ে থাকে, কারণ আজ প্রথমবারের মতো সে বুঝতে পেরেছে এই মেয়েটা শুধু ভালো নয়, ভীষণ শক্ত মনেরও। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয়, বাণী কি তাহলে ঠিকমতো পরীক্ষা দিতে পারবে, নাকি আবারও তার জীবনে আসতে চলেছে নতুন ঝড়? জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে ভুলবেন না। ধন্যবাদ।